আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সলভ করবো হিসাব বিজ্ঞানের সিলেট বোর্ড 22-এর একটি প্রশ্ন, যেটা আর্থিক অবস্থা বিবরণী থেকে এসেছে, মানে আর্থিক অবস্থা বিবরণী চ্যাপ্টারের। তো আশা করি স্ক্রিনে প্রশ্নটা দেখা যাচ্ছে। তো প্রথমে যদি আমরা প্রশ্নটি পড়ি তাহলে দেখা যাচ্ছে যে একটা কোম্পানির মুন্সি ব্রাদার্সের 2020 এবং 2021 সালের কিছু হিসাবের নাম দেওয়া আছে। এখানে মোট মুনাফা 2020 সালে এবং 21 সালে দেওয়া আছে, নিট মুনাফা দেওয়া আছে 2020 এবং 21 সালের, বিক্রয়ের টাকা দেওয়া আছে, দুই দুই বছরের চলতি সম্পদ দেওয়া আছে, দায় দেওয়া আছে 2 বছরের, এবং বিনিয়োজিত মূলধন এবং মজুত পণ্য দেওয়া আছে 2 বছরের। আচ্ছা, মজুত পণ্য এটা কিন্তু সমাপনী মজুত পণ্য, যেখানে যেহেতু কোনো কিছু বলা নাই, শুধু মজুত পণ্য আছে, কিন্তু যে তার মানে আমরা ধরে নেবো কি এটা সমাপনী মজুত পণ্য। আবার যেহেতু 2020 এবং 21 সালের শেষের ব্যালেন্স দেওয়া আছে, এই জন্য আমরা এটা ধরবো কি সমাপনী মজুত পণ্য। প্রাথমিক মজুত পণ্য যেমন ব্যয়, কিন্তু সমাপনী মজুত পণ্য আমাদের জন্য সম্পদ। তো সম্পদ ক্যালকুলেট করার জন্য অবশ্যই আমাদের প্রাথমিক মজুত পণ্য কোনটা এবং সমাপনী মজুত পণ্য কোনটা এটা জানা দরকার। আচ্ছা, ক নাম্বার এবার আমাদের বলছে যে 2020 এবং 2021 সালের পরিচালন ব্যয় পরিমাণ নির্ণয় করার জন্য। তো পরিচালন ব্যয় আমরা কিভাবে পাই? তো পরিচালন ব্যয় যদি আমরা দেখি যে কিভাবে পাই, আমরা আমরা পরিচালন ব্যয় হচ্ছে মোট মুনাফা থেকে মোট মুনাফা থেকে মানে যে ফরম্যাটটা আমরা ওই যে বিশদ বিবরণীতে ইউজ করি, মোট মুনাফা থেকে যদি পরিচালন ব্যয় বাদ দিই তাহলে আমরা পাই হচ্ছে নিট মুনাফা। এবার যদি পরিচালন ব্যয় আমরা ক্যালকুলেট করতে যাই এটা থেকে, কারণ আমার অঙ্কে মোট মুনাফা এবং নিট মুনাফা দেওয়া আছে, এবার যদি আমরা ক্যালকুলেট করতে যাই পরিচালন ব্যয় কত, তাহলে আমার কি করা লাগবে? মোট মুনাফা থেকে নিট মুনাফা প্লাস আছে, নিট মুনাফা এবার কি করা লাগবে? এ পাশে আনলে মাইনাস সমান সমান পরিচালন ব্যয়, এ পাশে মাইনাস আছে, এ পাশে কি প্লাস। তার মানে কি দাঁড়ালো, যদি আমরা পরিচালন ব্যয় ক্যালকুলেট করতে যাই, আমার প্রশ্নে দেওয়া আছে নিট মুনাফা এবং মোট মুনাফা, তাহলে আমার কি করা লাগবে? মোট মুনাফা থেকে আমার নিট মুনাফা কি করা লাগবে? বাদ দেওয়া লাগবে। আচ্ছা, এবার যদি আসি যে আমার অঙ্কে দেওয়া আছে 2020 সালে মোট মুনাফা দেওয়া আছে 80,000, আমার 2 বছরের জন্য ক্যালকুলেট করতে বলছে যে 2020 সালের জন্য পরিচালন ব্যয় কত, 2021 সালের জন্য পরিচালন ব্যয় কত। তাহলে এটা আমরা যেভাবে আমাদের করা লাগবে, যাকে এটা তো অঙ্কে দেখানোর দরকার নেই, বা দেখালেও সমস্যা নেই কোনো। আচ্ছা, এবার যদি আমরা পরিচালন ব্যয় বের করতে চাই 2020 সালের জন্য, 2020 2020 সালের জন্য, তাহলে আমার কি করা লাগবে? পরিচালন ব্যয় বের করার জন্য মোট 2020 এর যে মোট মুনাফা আছে ওটা থেকে আমার 2020 এর নিট মুনাফা বাদ দেওয়া লাগবে। তো 2020 এর মোট মুনাফা আছে আমার কত? 80,000 টাকা। তোমরা অলরেডি প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ। আহ মোট মুনাফা আমার 2020 এর আছে 80,000 টাকা, এবং নিট মুনাফা আছে 2020 সালের 52,000 টাকা। তাহলে এটা থেকে আমরা কি করবো? 52,000 টাকা বাদ দিয়ে দেবো, তারপর যেটা বের হয় এটা হচ্ছে আমার পরিচালন মুনাফা। তাহলে এটা হচ্ছে 2020 সালের জন্য আমার পরিচালন মুনাফা। এবার আসা যাক 2021 সালের জন্য, কারণ আমার দুইটা সালে আমার জন্য কি দুইটা সালে আমাদেরকে ক্যালকুলেট করার জন্য বলছে। এবার তাহলে এটার পরিচালন ব্যয় কি হবে 2021 সালের জন্য? 2021 সালের জন্য কি হবে? সেম, 2021 সালের মোট মুনাফা থেকে 2021 সালের নিট মুনাফা বাদ। 2021 সালের মোট মুনাফা হচ্ছে আমার 60,000 টাকা মাইনাস, আর নিট মুনাফা হচ্ছে আমার 2021 সালের 35,000 টাকা। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেট করে আমরা কত পাই? 25,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমার 2021 সালের জন্য পরিচালন ব্যয় এটা, এবং 2020 সালের জন্য পরিচালন ব্যয় 28,000 টাকা, এবং 2021 সালের জন্য কত আমাদের? 25,000 টাকা। আচ্ছা, তো এরপর খ নম্বরে আমার বলছে যে নিট মুনাফার অনুপাত এবং বিনিয়োজিত মূলধনের অনুপাত বের করার জন্য। নিট মুনাফার অনুপাত এবং বিনিয়োজিত মূলধনের অনুপাত বের করার জন্য একটা নর্মাল ফর্মুলা আছে। এটা ফর্মুলা হচ্ছে নিট মুনাফার অনুপাত যখন আমরা বের করতে বলবে, আচ্ছা এটা কিন্তু 2020 সালে, শুধু 2021 সাল কিন্তু না, শুধু একটা সালের জন্য। তো 2020 সালের জন্য কি নিট মুনাফা অনুপাত বের করার সূত্র হচ্ছে নিট মুনাফা বাই নিট বিক্রয় ইন্টু 100, নিট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয় ইন্টু 100। আর বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের সূত্র হচ্ছে নেট মুনাফা ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন, নেট মুনাফা বাই ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন ইন্টু 100। তো 2020 সালের জন্য আমার নেট মুনাফা কি? 2020 সালের জন্য আমার নেট মুনাফা হচ্ছে 2020 সালের জন্য হচ্ছে 52,000, 52,000 ডিভাইডেড বাই 52,000। আর 2020 সালের জন্য নিট বিক্রয় কত আমার? 2020 সালের জন্য নিট বিক্রয় আমার দেওয়া আছে 1,00,000 টাকা। আর এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত বের হয় আমার? তাহলে আমার বের হয় কত? 52% কত বের হয়?
যদি আমরা এটা ক্যালকুলেট করি 52% বের হয়। তাহলে নিট মুনাফা বের করা খুবই ইজি। নিট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয়। তো নিট মুনাফা 2020 সালে 52,000 এবং নিট বিক্রয় 2020 সালের জন্য কত, 1 লক্ষ টাকা। তো এটা যদি ক্যালকুলেট করি আমাদের বের হয় কত, 52%। এবার কত আছে আমার নিট মুনাফা। এবার বলছে আমার বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের সূত্র কি, নিট মুনাফা বাই বিনিয়োজিত মূলধন ইনটু 100। নিট মুনাফা বাই বিনিয়োজিত মূলধন ইনটু 100। তো এই 2020 সালের জন্য নিট মুনাফা কত, একটু আগে আমরা লিখছি কত, 52,000। বিনিয়োজিত মূলধন 2020 সালের জন্য কত, বিনিয়োজিত মূলধন 2020 সালের জন্য হচ্ছে আমার 70,000 টাকা। তাহলে এটা যদি আমরা এখন ক্যালকুলেট করি 29, তাহলে এটা আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নিট মুনাফা বের করার সময় সূত্র এটা, নিট বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের বা বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের সূত্র হচ্ছে গিয়ে এটা, নিট মুনাফা ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন। তো যে ডাটা আছে ওই বসায় দেবো, তারপর কি ক্যালকুলেট করলে আমাদের কি অ্যান্সার বের হয়ে যাবে। এরপর গ নম্বরে আমাদের আছে হচ্ছে চলতি অনুপাত এবং তারল অনুপাত 2021 সালের জন্য। তো চলতি অনুপাত যে নিট মুনাফা এবং বিনিয়োজিত মূলধন আয় অনুপাতের মতোই চলতি অনুপাত এবং তারল্য অনুপাতের দুইটা সূত্র আছে। তো চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ বাই চলতি দায়, এবং তারল্য অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য, এর অবশ্যই সমাপনী মজুত পণ্য, প্রাথমিক মজুত পণ্য না, সমাপনী মজুত পণ্য যোগ অগ্রিম ব্যয় ডিভাইডেড বাই কত, চলতি দায়। ঠিক আছে। তো 2021 সালের জন্য আমার চলতি অনুপাত যদি বের করতে চাই আমি, তাহলে চলতি সম্পদ কি দেওয়া আছে এবং চলতি দায় কি দেওয়া আছে, এগুলি বের করা লাগবে আমার। তো অলরেডি আমার প্রশ্নে কি দেওয়া আছে সবকিছু, চলতি সম্পদ এবং চলতি দায়। তো 2021 সালের জন্য আমার চলতি সম্পদ কত, 2021 সালের জন্য চলতি সম্পদ আমার দেওয়া আছে 70,000 টাকা। তো 2021 সালের জন্য আমার দেওয়া আছে 70,000 টাকা, এবং 2021 সালের জন্য চলতি দায় আমার কত দেওয়া আছে, ডান পাশের কলামে কত দেওয়া আছে, 8,500। তাতে কত, 8,500 এর করে, তাহলে আমরা পাবো হচ্ছে 8.24। এটা যদি ভাগ করি তাহলে বেরোয় 8.24। নিচে যেহেতু কিছু নাই, তার মানে কি দেওয়া 1। তার মানে 2021 সালের জন্য চলতি অনুপাত হচ্ছে আমার 8.24:1 বা 8। তারল্য অনুপাতের সূত্র প্রায় অনেকটা এরকম যে চলতি সম্পদ থেকে মজুত পণ্য এবং সমাপনী মজুত পণ্য এটা এবং যোগ অগ্রিম ব্যয় ডিভাইডেড বাই কি, চলতি দায়। তাহলে এভাবে আমরা কি করতে পারি, তারল্য অনুপাত ক্যালকুলেট করতে পারি। তো 2021 সালের জন্য আমার চলতি সম্পদ কত, একটু আগে আমরা লিখছি 2021 সালের জন্য চলতি সম্পদ আমার 70,000 টাকা, এবং মজুত পণ্য কত আমার 2021 সালের জন্য, যদি আমরা প্রশ্নের দিকে তাকাই তাহলে মজুত পণ্য আমরা দেখি হচ্ছে 18,000 টাকা। 2021 সালের জন্য সমাপনী মজুত পণ্য 8,000 টাকা। অগ্রিম ব্যয় কি প্রশ্নে ছিল, অগ্রিম ব্যয় আমার প্রশ্নে নাই, যদি যেহেতু নাই তার মানে এটা কি 0। এবং ডিভাইডেড বাই কি, চলতি দায়। চলতি দায় একটু আগে আমরা লিখছি কত, 8,500। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তারপর যেটা 6.12:1। সুতরাং আমরা তাই আমরা মানে লাস্টে আমরা বলি যে 2021 সালের জন্য চলতি অনুপাত হচ্ছে চলতি সম্পদ বাই চলতি দায়, যেটা হচ্ছে কি 8.24:1, এবং 2021 সালের জন্য তারল্য অনুপাত হচ্ছে আমার 6.12:1। তো এটাই ছিল আমাদের সিলেট বোর্ড 2022 সালে 2 নম্বর ম্যাথ।